হ্যাঁ, জয়গুরু। আপনি তো শুনেছি খুব দুরন্ত ছিলেন ছোটবেলায়। আধুনিক মনস্কতা ছিল আপনার ছোটবেলায়। ঠাকুর ঠাকুর খুব বিশ্বাস করতেন না, খুব বৈজ্ঞানিক মানে বিজ্ঞান মনস্ক আপনি। সে দুরন্ত ছিলেন। তো হঠাৎ আপনি কি করে এত বা এই ঠাকুরের সংস্পর্শে এলেন? আমার জানতে খুব ইচ্ছে করছে, বিষয়টা যদি একটু খুলে বলেন। আপনি কথাটা হচ্ছে আপনি অনেক কথা মনে পড়ে তো, হ্যাঁ। কারণ আমার ছোটকালের শৈশব স্মৃতি 75,000 करोड़ रुपए से अधिक का যখন মনে পড়ে তখন অনেক কথাই মনে পড়ে। আমি ভাবছি, কারণ আমার তো এখন বয়স তো মানে 96 97 কাছে চললাম। আমি ছোটকাল সত্যি আমাদের যে বাড়িতে আমি মানুষ হয়েছি, যেখানে আমার জন্ম, সেই বাড়ির সঙ্গে আমি খাপ খাওয়া চলা আমার খুব কষ্ট হতো। কারণ আমার বাড়ির মোটামুটি ছেলে মেয়েরা লেখাপড়ায় খুব ভালো, স্বভাব চরিত্র ভালো, এবং মোটামুটি আমাদের ওই অঞ্চলে তো আমাদের বাড়িটা খুব নাম করা বাড়িটা ছিল সেই জন্য। আর আমি ছিলাম বাড়ির একটু উল্টো দিকে চলতাম, কারণ আমাকে নিয়ে আমার মা খুব মাঝে মাঝে চিন্তিত হতো এবং সবসময় বলতো যে দেখিস বাড়ির সুনামটা যেন নষ্ট হয়। মানে অনেক কাহিনী আছে আমার ছোটোকালে, যে আমি পড়াশোনা করতাম ছোটোকালে, একদম ছোটোকালে। সেই ছোটোকালে যখন আমার জন্মের কথা মানে জন্ম আমার কালী পুজোর দিন হয়, মার কাছে শুনেছি। তারপরে একটু বড়ো হলাম, তখন আমাদের পাড়ায় একটা পাঠশালা স্কুল ছিল, সেই স্কুলে পাঠায় যায়। সেইখানে সেই যুগে, এখনকার মতো না, তখনকার দিনে এই পাঠশালায় একজন মাস্টারমশাই থাকতেন, তার নাম মতিলাল বোস আর কি, তিনি আমাদের পড়াতেন। আর আমরা সেই কী বলে তখন এই তাল গাছের পাতা সে বের করে সেই তাল পাতা হতো, আর মাটির দোয়াতে নিয়ে যেতাম, তাতে কালি হতো, এই নারকেলের ছোবড়া পুড়িয়ে তাতে কালীবারটা কলম হতো, এই বাঁশের কঞ্চি কেটে কলম, সেই পাতায় লিখতে হতো, লিখে লিখে সেই থাকতাম। এই আমরা বসতাম পাড়ায়। আমাদের পাড়ায় একটা ছেলে থাকতো, দুরন্ত ছিল, অত্যন্ত দুরন্ত, এবং তার নাম ছিল বিমল দত্ত চৌধুরী। ওর বাবার নাম ছিল কনেক দত্ত চৌধুরী। কিন্তু ওরা এত খারাপ, এত ইয়ে ছিল পাড়ায়, মানে ওদের ছেলেদের সঙ্গে পাড়ার কেউ মিশতে দিতে না। কিন্তু ও আমার বন্ধু ছিল, সবসময় আমাকে নিয়ে চলতে হতো। তো ওর সঙ্গে থাকা কিছুদিন করে আমার বন্ধ করে দিল বাড়ির থেকে, যে যাতে না স্কুলে পড়তে হবে। একটু বড়ো হলে যখন উপরে ক্লাস উঠলাম, তখন আমার স্কুল থেকে করে দূরে একটা স্কুলে, মানে গ্রামের স্কুলে না দিয়ে অন্য স্কুলে দিয়ে দিলাম। তারপরে সেখান থেকে আবার অন্য স্কুলে দিল। তারপরে দেখ পরবর্তীকালে আমি একটু বড় হয়েছিলাম, আমার যখন সে আর বলতে না, বাড়িতে পালায় চলে গিয়ে সে তখনকার দিনে কলকাতায় গেলাম। কলকাতায় এখন এত বড় না, সে সময় আমি একটা ওই কুলিদের সঙ্গে থাকতাম, তাও সেখানে থেকে। তারপরে একটু বড় হলাম, তারপরে সেখান থেকে একবার কোথায় ঘুরে ঘুরে দেখতাম। তারপরে একদিন হাওড়া ব্রিজ দেখে স্টেশনে দেখতে গেলাম। হাওড়া ব্রিজ মানে এই ব্রিজ না, হাওড়া তোমার একটা ব্রিজ ছিল ওই বোটের উপর, মানে এই ব্রিজটা তোমার তৈরি হচ্ছিল। তা একদিন ওই হাওড়া ব্রিজে দেখতে গিয়ে, আর মাঝখানে রাস্তাটা দুপুরবেলায় খুলে দিত খানিকটা সময় দিয়ে, নেটওয়ার্ক উপরে নদীর উপরে সব স্টিমার পার করাতো। ওই পারটা যখন আসি তখন দেখি ব্রিজটা খানিকটা খুলে গিয়ে, জানা ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ফিরে যায়। আমরা স্টেশনে গিয়ে দেখি ট্রেন, সেই ট্রেনে উঠে পড়লাম। উঠে সকাল আগে নামলাম, যে ওরা বেনারসে গিয়ে পৌঁছল। এখনকার মতো বেনারস না, সে তখনকার দিন স্টেশনে নেমে হাঁটতে ওই দশমেশ্বর ঘাটে গেলাম। সেইখানে একটা খুব ইয়ে লোক, সে আমাকে দেখেছে, বুঝতে পারছে এই নতুন ছেলেটা দিচ্ছে আমাকে, বলে তুমি বাবার পুজো বেড়ে দেবো, এবং টাকা আছে কত আছে? আমি 5 টাকা আছে আমার কাছে। হ্যাঁ, 1 টাকা দিলে হবে, ঠিক আছে যাও। আমাদের নদীতে দিল, ডুব দিয়ে ওই পূব দিকে
দাঁড়ায় তুমি বাবার কাছে প্রার্থনা করো, বাবা তোমার মনস্কামনা করবে। আর দূর দিয়ে চোখ বুঝে জামাটা খুলে তার কাছে রেখে গেছি, উঠে দেখি কি টাকায় দেখি সেই নেই, আমার জামাও নেই, জামার দূর দেখি টাকা নিয়ে চলে গেছে। তারপরে কি গো অবদর সুন্দর ফিরে আসতে আসতে দেখলাম একটা হোটেল, সেই হোটেলে লেখা বাঙালি হিন্দু হোটেল। আমি বাঙালি হিন্দু হোটেল ঢুকলাম, ঢুকে ঢুকে হোটেলের মালিক, সে আবার মালিক মানে কি বাড়ি তার পাশেই বাড়ি, একসময় থাকে, ওরা খায় দায় ওই জায়গায় থাকে, হোটেলে ই করে। আমার কাছে শুনে বলে আচ্ছা ঠিক আছে, তুমি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাকে বললে তুমি এখানে খাওয়া দাওয়া করলাম করা ওইটা টোরে আমার কথা শুনে তুমি এখানে কাজ করবে, করবো, পয়সাটা পাবে না, এরকম তুমি খাবে, আমার হোটেলে এনে সব দোয়া দুই করবে, সব হ্যাঁ করবো। কিছুদিন ছিলাম ওখানে হোটেলে কাজ করতাম। হ্যাঁ, তারপরে কালো করবে একদিন দেখি তার একটা বাচ্চা ছেলেকে একজন মাস্টারমশাই পড়াচ্ছে, অঙ্ক করাচ্ছে, যে ভুল করাচ্ছে। আমি মাস্টারমশাই বললাম যে মাস্টারমশাই এটা তো ভুল হচ্ছে, আপনি কী করেন? তখন সে তার পাশে তার মালিকের বউ দাঁড়ায় ছিল, সে দেখি আমি জানি। মাস্টারমশাই চলে গেলে আমাকে তুমি তো লেখাপড়া জানো, না আমি জানি না, এই দৌর্য তো আমার ছেলেকে পড়াও, আর দেখা পড়াতে আরম্ভ করলাম, কিন্তু পয়সা নেই, ও কাজও করতে হবে। তা সমস্ত দিন সকালবেলায় ভোরবেলায় উঠে উনুন টুনুন পরিষ্কার করে যা করে ছেলেকে পড়ানো হয়ে গেলে মালিক আপনাকে বাজার যেত, জিনিসপত্র কিনে মাথায় দিত, সেগুলো এসে আবার হোটেলে ধোয়া মাজা কাটাটা করে রাত্রে হয়ে যেত, পয়সা নেই। বেশ কিছুদিন চলছে। একদিন একটা পেপারওয়ালা মানে পত্রিকাওয়ালা, সে রোজ দেখে কাগজ দেয়, ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হলো, আলাপ করতে করতে শুনে তো বিনা ফেরায় আমার বলে তুমি এরকম থাকো, বড় আমাদের যখন চলো দেখবে এই কাগজ বিক্রি করলে তোমার অন্তত 4 আনা 6 আনা 8 আনা পয়সা হবে, তাতে তোমার খাওয়া খরচ থেকেও 2 আনাতে 1 আনা থাকবে। আমি এই ওর কথা নিয়ে ওখানে চলে যাই। ওর মানে বেনারস থেকে বাইরে একটা বস্তির মধ্যে ওরা থাকে, অনেক কাগজওয়ালা, তাদের সঙ্গে থাকি, আমাকে কাগজ বিক্রি করে বেশ ভালোই চলে। ডেলি 5 6 আনা 7 আনা 8 আনা হয়, আমার বেশ 2 আনা 4 আনা থেকে যায় তখনকার দিনে। একদিন কাগজওয়ালা এসে বলছে, দেখো মালিক কিন্তু থানায় ইয়ে করেছে, তোমার নামে কেস দিচ্ছে, কি তুমি নাকি চুরি করে নিয়ে চলে আসছো, পুলিশ তোমাকে খুঁজছে, তুমি পালাও এখান থেকে। সেই রাত্রে সবাই মেরে পালায় এসে বেনারসে একটা ট্রেন যাচ্ছে দিল্লির দিকে, আমি চিনি না শুনি না, উঠে পড়লাম। উঠে কিছু দূর গিয়ে দেখি অনেক দূর গিয়ে চিনি না, হঠাৎ দেখি ট্রেনটা থেমে গেছে একটা স্টেশনের কাছে, আমি নেমে পড়লাম। নেমে পড়ে ওখানে কোথায় ভোর হয়ে গেছে, স্টেশন নেমে পাশে দিকি রোডে দাঁড়ালাম, দেখি একটা চায়ের দোকান আছে পাশে, একটা দেখছেন ওই বসলাম, তাই যাবো। এমন সময় দেখি কি একটা বাস ভর্তি লোক এসছে, এসে রেখেছে 6-7 জন সন্ন্যাসীর নামলো। নেমে আমি আমাকে জিজ্ঞাসছে, তুমি অমুক বাড়ি চেনো, অমুক বাড়ি চেনো? আমি বললাম আমি তো নতুন এখানে এসেছি, আমি চিনি না। তো ওরা বললো ঠিক আছে, আমার পরিচয়টা নিয়ে তুমি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ যাবো, আমাদের বুক সাথে বইতে পারবো। হ্যাঁ বলবো। এই ওদের সঙ্গে চলে গেল। এই সন্ন্যাসীর দলে মিশে প্রায় 2 বছর আমি ভারতবর্ষে আগাম ঘুরেছে এবং অনেক কিছু ডিসিপ্লিনটা শিখেছি ওদের কাছ থেকে দেখে। তারপরে একদিন কোনো এক কারণে দিল্লিতে পাশের জায়গায় ওদের উৎসব গেছিলাম, সেইখানে আমার মামার শালা, সে ওইখানে কাজ করে দিল্লিতে, ওরাও সেই উৎসবে গেছিলো, গিয়ে দেখে আমাকে দেখে চিনতে পারছি, এই সেই ছেলে 5 আছে 1 বছরে। তারপরে আমার পরিচয় নিল, কাছাকাছি চিনি না। তারপরে কোথায় আমি বলে ফেলাম আমার বাড়ি অমুক যাচ্ছিল, ও বলছে আমার বাড়ি অমুক জায়গায়, বলতে বলতে ধরে ফেলেছে। পরের দিন করেছে কি, 2 দিন সাথে পরের দিন সে করেছে কি, তার কারখানার কয়েকটা সান্টা পান্ডা গুন্ডাকে নিয়ে একটা জিপে করে এসে আমাকে আবার পরের দিনই আসো সন্ন্যাসী, ছোটো সন্ন্যাসী আসো, আমাকে বেশ ভক্তি করে গেটের বাইরে এনে একটা দোকান চা খাওয়ার জন্য বলছে। কিছুক্ষণ পরে ও একটা ঠান্ডা ঠান্ডা লোক আমার মুখ চেপে ধরে দিয়ে জিপে তুলে একবার নিয়ে চলে আসে আগে দিল্লিতে। আমি চিনি না, আমাকে খেতে বলে, ওটা বলে, তা বলবে না। কিছুক্ষণ পরে দেখি খেতে আসলো মামার শালা, তাকে ছোটোকাল দেখেছি না, তখন বলে তুই চেনো আমাকে? এখানে তারপরে বলবে দাঁড়াও, তুমি যেতে পারবে না। সেই রাত্রে আমাকে ফোন করছে কলকাতায়, আরও 2টো লোককে দিয়ে সে আমাকে কলকাতায় পৌঁছেছে। মামা তার পরদিন আমার বাড়িতে পৌঁছেছে। বাড়িতে গেছে আবার প্রায় 2 বছর পরে, সে অনেক কাহিনী, সে আমাকে ঝাড়ফুঁক করে, ইয়ে করে, আমার ঠাকুমা বলে ওকে সিঁড়ে ধরে নিয়ে গেছে, ওরে তুমি টপিক করো না। যাই হোক কয়েকদিন পরে
এমন সময় আমাদের পাড়ায় একজন সৎসঙ্গী, সে দেখলো আমার তাবিজ দিয়ে আমার কোনো উন্নতি হয়নি, কারণ আমি তো লজ্জা কারণে কথা বলি না, কথা বলতে পারে না কেন সবার এই হলো। তখন আমার কাকা টাকা আর আমার বাড়ি সব সৎসঙ্গে দুজন ছিল, পাশের বাড়ি এক সৎসঙ্গী নগেন কাকা, সে বলছে তোমাদের তো হলো, আমার একটা কথা শুনবে, বলি কি আমি একটা তাবিজ দেবো, স্বস্তি মন্ত্রিত তাবিজ দেবো, আর এই জল খেয়ে দেখে তো দিল। আমি বলছি আর কতদিন থাকা যায় এইভাবে, এইভাবে তো কথা বলতে হবে। পরের দিন তার কথা বলতে আরম্ভ করলাম, এই তো ভালো হয়ে গেছে, তাহলে সৎসঙ্গের জন্য ভালো হয়ে গেছে, সবার একটা সৎসঙ্গ বলে, তাহলে বাড়িতে সৎসঙ্গ দাও, আর সৎসঙ্গ দেওয়া হলো বাড়িতে। তখন এই সময় আমার দাদা, আমার অন্তর্গত না, আর আমার বাড়ি খুব মাছ টাছ খাওয়া বাড়ি ছিল, আর সেই যুগে কম্পালসারি নিরামিষ খেতে হবে, আর এই ডিস্ট্রিবিউটিভ হয়। এই জিনিসটা শুনে মানুষ কিছু দীক্ষা নিতে চাইতো না। তখন বলছিল পাবনাই কিন্তু আমার দাদা ছোটোকাল থেকে আমার বাড়িতে এত মাছ টাছ, সে মাছের গন্ধগুলো মন করিত। তখন কোথায় মামাই শুনবে, আমার পিসিমারা সে বাড়ির সবাই সৎসঙ্গী ছিল, পাশে গ্রাম মুড়িরা, আমার বলে আমার পিস্তুদের ভাইয়ের নাম ছিল, সে ওই বাড়ি থেকে পড়াশোনা করতো, ওই সবাই সৎসঙ্গে নিরামিষ খায়, মাঝে মাঝে বাড়িতে আসতো, আসার পরে সে নিরামিষ করতো। তা একদিন দেখি কি আমার দাদা ও ওই নগের কাকার একটু নাম হলো, একটু যাই সৎসঙ্গে একটু মানুষ বুঝে হলো, সৎসঙ্গে নিয়ে আমার দাদাও আসলো, অনেকগুলো সৎসঙ্গটা হওয়ার পরে এইবার বাড়িতে সবাই একটু দাদা দীক্ষাটাও দিতে চায় না, দীক্ষাটা নেয় না। তা আমার দাদাকে দেখতাম আসতো সকালবেলায়, ওই সে পুজো করতো। আর দাদা যখন হয়েছে, দাদা যখন দীক্ষা নিচ্ছিল তখন কিন্তু স্বীকৃত হয়নি, দাদা দীক্ষা নেয় 36 সালে, আর আমার দেখা অনেক পরে। যাই হোক দাদা অন্তত দাদা দেখতাম, নগেন কাকাও আমাকে খুব করতো, কোথাও গেলে দেয় না। পড়াশোনা করবো, এখন পড়াশোনা তো 2 বছর গ্যাপ হয়ে গেছে, কী করে হবে টবে। তারপরে আমি তো ছোটো পড়তে জানি না। তারপরে আমার এক কাকা, তিনি ওই সে যুগে কংগ্রেসের নেতা ছিলেন, গান্ধীবাদী, তার দূরে একই স্কুল ছিল, সেই স্কুলের হেডমাস্টার আমার বন্ধু, তারে বলেছে এরকম আমার ভাই করবে, আর দিয়ে দাও। সেই স্কুলে ভর্তি করে দিল। আমি তো 8, 9 এই 2 বছর পড়িনি, 9-এর শেষে গিয়ে ভর্তি করেছে, 10-এ ভর্তি করেছে। যাই হোক, সে পরীক্ষা কোনো ঠাকুরের হোক কোনো তার পাশ হয়ে গেছিলাম সেই। কিন্তু বাড়িতে তখন সৎসঙ্গের ইয়ে না। আর এই নগেন কাকা পরবর্তীকালে দেওঘরে উনি ওই আনন্দবাজারের ইনচার্জ ছিলেন, উনি আমাকে এই বাড়িতে ভর্তি নিয়ে যেতেন সৎসঙ্গ করাটা। শুনি আমার বিনোদী প্রার্থনা মুখস্থ হয়ে গেছে, সবাই বলতে ওই সৎসঙ্গে হয়ে গেছে। কিন্তু দীক্ষা নেওয়ার কথা দীক্ষা নাও। এমন সময় সৎসঙ্গের বিদ্যা উৎসাহ হতো, আর আমি সেই দলে যোগ দিতাম। সৎসঙ্গে শুনে আসতাম, শুনে এসে ওদের বলতাম এই হয়, হ্যাঁ, যত ব্যাক সাইডটা বলতাম, আর আমিও ওর সাথে এই করতাম। আর যত রকমের হয় উৎসাহ বলা টলা তা নগেন কাকে সারা পারতো না আমাকে নিয়ে যাবে না। তারপরে আমি এই সময় ম্যাট্রিক পরীক্ষা দিলাম, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সেই সময় যুদ্ধ হতে আরম্ভ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তা একদিন আমাদের বাড়ির পাশে, আমাদের যেখানে বাড়ি ছিল তার কাছাকাছি মাঝে মাঝে জাপানি প্লেন আসতো, কোনো সময় আমি একটা বোম মেরে যেত সুন্দরবন দিকটা। তা একদিন রাত্রিবেলা শুয়ে আসি, শোয়ার পরে অনেক রাত্রে একটা বম্বিং প্লেন হু করে আসে, দোস্ত না কয়েকটা বোমা, পরপর 3টে বোমা ফেললো একবার মাঠের মধ্যে, এত শব্দ, বাপরে বাপ। তারপরে সেই পরদিন সকালবেলা উঠলাম, আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে দেখতে গেলাম, দেখলাম বিরাট ব্রিটিশ যারা সৈন্য ছিল তারা এসে ওই জায়গাটা ঘিরে দিয়েছে, সেই ঘিরেটা ওখানে আসলাম। এসে সন্ধ্যাবেলা গল্প করছি আবার পুকুর পরে বসে। আর ওই দিন দুপুরবেলায় আমি কী করলাম, আমাদের বাড়িতে একটা ছিপ ছিল, ছিপটা দিয়ে একটা মাছ ধরলাম, একটা রুই মাছ ধরেছিলাম। ওই রুই মাছটা আমার কাকিমা রান্না করে মাথাটা আমাকে খেতে দিয়েছিল।
আর ওই খাওয়ার পরে কেন জানি না আমার ঘেনা ঘেনা খেতে আর হঠাৎ পুকুর পাড়ে বসে আছি সন্ধ্যেবেলায়, পর 2বার বমি হয়ে গেল। মনে হচ্ছে না আসতে গন্ধ একটা ঘেনা ঘেনা ভাব। সবাই আমাকে মুখে জল দিয়ে শোয়াচ্ছে। সেই সময় দাদা আমাদের বাড়িতে এসেছিল। এমন সময় ওই নগেন কাকা এসে দাদাকে বলছে, কী জানি বললো, বলার পরে আমাকে নগেন বলছে, কাকু তোমার তো এখন স্কুল ছুটি, কী করবো, বেড়াতে যাবে? কোথায়? পাবনায় যাবো। তখন পাবনায় থাকো। পাবনায় মানে ওই সৎসঙ্গে। চলো ঘুরে আসো, দেখো তো। আমি বলছি তা তো মন্দ না, যদি ঘুরে আসা যা ক্ষতি কী আছে, বেড়াটা যাবো। তাই কাল সকাল ভোরবেলায় আমরা যাবো স্টেশনে, যেটা রেখে আর কমে নিয়ে যাবো। ঠিক আছে দাদা বলে দিয়ে যাক ওকে। তারপর তো আমি তার সঙ্গে ভোরবেলা আমাদের স্টেশনে দেখি আরও অনেক গুরু ভাই আসছে, বন্দে পুরুষোত্তম দিচ্ছে। আর আমি তো মুখস্থ হয়ে গেছে বন্দে পুরুষোত্তম, বিনয় দুপুরা থামলে তাহলে হয় করলাম না, সবাই বলছে আমি সৎসঙ্গী। তাও যাচ্ছে, যে স্টেশনে গাড়িটা থামিয়ে ট্রেনে আবার কিছু লোক ওঠে, বন্দে পুরুষোত্তম করতে করতে আমরা আমাদের বাড়ির পাশে গেলাম। গিয়ে নদী পার হতে হয়, নদী পার হয়ে আবার খুলনা স্টেশন থেকে নদী, সেখানে আবার ট্রেন, সেই ট্রেনে উঠতে হবে। সেই সময় খুলনা স্টেশনে একেবারে মিলিটারি ভর্তি ছিলাম, আমেরিকান সোলজার। তখন আমেরিকান সোলজারে ওরা আমাদের সব বন্দে পুরুষোত্তম শুনে ওরা বলছে কী যেন আনন্দ করে কয়েকটা সৈন্য বিড় করে বার্থডে করে আমরা গেলাম। বেলা 12টার সময় আমরা বনগাঁ এসে পৌঁছলাম। বনগাঁ থেকে আবার ট্রেন চেঞ্জ করে আসতে হবে ওই ওখানে একটা লাইট এখন আছে সেই সেই কী বলে স্টেশনে কী বলে কথা বলতে পারি। সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে হাওড়া ব্রিজ পার হয়ে ঈশ্বরদী স্টেশনে রাত্রে এসে 9টায় পৌঁছলাম। 9টায় যখন পৌঁছে বাইরে এসে ওইখান থেকে একটা বাস থাকতো, ওখানে ট্রেনে বাস থেকে পাবনা পর্যন্ত প্রায় 18-19 মাইল রাস্তা, ওই বাসে যেতে হবে। কিন্তু আমরা যখন এসে পৌঁছলাম ঈশ্বরদী স্টেশনে, তখন লাস্ট বাস চলে গেছে। রাত্রে আমরা শোলাম, পরের দিন ওখানে বাস রিজার্ভ করে সকালবেলায় গিয়ে পৌঁছলাম আমরা হিমাদপুর আশ্রম। আমি যে যার বাড়িতে চলে গেলাম, মানে যে থাকার জায়গায় গেস্ট হাউসে গেল, কেউ নিজেদের লোক করে তাদের বাড়ি গেল, আসা মানে আশ্রমের থাকতো। আমাদের গ্রামে সুরেন সেনদার ওইখানে বহুদিন থেকে এটাই ছিল, আমরা সেই বাড়িতে উঠলাম। ওঠার পরে নগেন কাকা বললো এইবার চলো স্নান করে। চলে গেলাম পদ্মায় স্নান করতে। পদ্মা তখন অনেক দূরে চলে গেছে। পদ্মা এটা ছিল গুড ফ্রাইডে কনফারেন্স, তখন গুড ফ্রাইডে কনফারেন্স 70 মাসের শেষের দিকে একবার পয়লা বৈশাখ এসব হতো না। তাই গুড ফ্রাইডে আমরা স্নান টান করে আসলাম। আসার পরে কিছু জল টল করে এবার চলো। ওই বাড়ির থেকে আশ্রম বেশ খানিকটা দূরে, প্রায় 1/2 কিলোমিটার দূর হবে। এবার নদীর পাড় দিয়ে একটা বাঁধ আছে, বাঁধ পার হয়ে পেয়ে চলে গেলাম। গিয়ে ওইখানে কয়েকটা সিঁড়ি পার হয়ে আশ্রমের পাশে সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয়। উপরে উঠে কত নিম গাছটা ছিল, সেই নিম গাছের পাশ দিয়ে গিয়ে সামনে একটা চাতার ওপরে মাতৃমন্দিরের বারান্দায় ঠাকুর, দোতলা বারান্দায় বসে আছেন। আর ওই ইসের দিকে নদীর, মানে ওইখানে নদীর দিকে দেখা যায়, নদীর দিকে দেখা যাচ্ছে। সবাই লাইন দিয়ে যাচ্ছে, আমিও আছি, কারণ সবাই মনে করছে ওদের আমি বোধহয় সৎসঙ্গী। আচ্ছা বলুন। ঠাকুরের সামনে সবাই লাইন দিয়ে যাচ্ছে, আমি তাদের মধ্যে একজন। কারণ আমি যখন যাচ্ছি তখন মনে মনে ভাবছি ঠাকুরকে তো এত নিন্দা করেছে, ঠাকুরকে এত কুৎসা করেছে, হঠাৎ আমি কি ঠাকুরকে দেখতে পাবো? ঠাকুরের কেমন রূপ হবে, কেমন চেহারা হবে, কী ভাবতে যাচ্ছে। কিন্তু আমার সঙ্গে যারা আসছে তাদের সবাই লাইন দিয়ে সবার হাতে কিছু বাড়ি থেকে নিয়ে আসছে। কেউ কুমড়ো আনছে, কেউ বড়ি এনেছে, কেউ বাড়ি বানানো মানে শিবের বিচি, কেউ ডিমা শাক, নানা রকম যে যা পারে ঠাকুরের ভোগের জন্য নিয়ে আসছে। আমার হাতে খালি, আমার একটু লজ্জা করছে, আমি একটু পাশে দাঁড়ালাম। ওরা লাইন দিয়ে সিঁড়ি বেয়ে বলে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর যা ওই বড় মাকে জায়গা রান্নাঘরে জায়গা রান্নাঘরে চলে গেছে। আমি এখন একা একা দাঁড়িয়ে আছি ফাঁকা, ঠাকুরের পাশে 2-3 জন লোক আছে। দেখলাম ঠাকুরের পিছনের দিকে দুটো ম্যাপ টানানো, একটা ভারতবর্ষ আর একটা বাংলা প্রেসিডেন্সি করতো।
সেই আনডিভাইডেড তো। ঠাকুর মাঝে মাঝে একজন ইয়ে দিয়ে দেখাচ্ছে, ওই একটা কাঠি দিয়ে এইটা মানে তখন দেড় ভাগ হবে কি এবার প্রবোজাল হচ্ছে তো, তাই ঠাকুরকে বুঝোচ্ছে কোনটা কোনটা হতে পারে। বুঝলাম, আমি দেখলাম দুটো হয়ে গেছে, আমি দাঁড়িয়ে আছি, কেউ নেই, ফাঁকা মাঠে মাঠে দাঁড়াচ্ছে, তখন প্রচণ্ড রোদ, সে এটা খাঁকা করছে। আর আমার মনে হচ্ছে ঠাকুরকে দেখতে প্রথম দর্শনে দেখলাম ঠাকুর খালি গায়ে বসে আছে, আনন্দ সুন্দর রূপকান্ত এক দিব্য পুরুষ বসে আছে। আমি তো এরকম দেখিনি, মনে হচ্ছে কি ঝুঁকি বেরোচ্ছে চারদিক থেকে। আমি তাকিয়ে আছি হাঁ করে, কারণ এত কাল ধরে যে চিন্তা করেছি, এত গাড়ি করেছি, আর আমার কেন ভয় খাচ্ছে, বুক কাঁপছে। আমি উপরে উঠতে, সবাই দিব্য উঠে গেল, আমি উঠতে পারিনি, আমার যেন হাঁটু কাঁপছে। আর কিছুক্ষণ পরে যেন মাথা ঘুরতে আরম্ভ করছে, এরকম মনে হচ্ছে সব যেন নীল বর্ণ দেখছি, আর ঠাকুরকে দেখতে পাচ্ছি না। আমি কী হলো, আস্তে আস্তে গিয়ে ওই সিঁড়ির যে আছে তার নিচে ধরলাম, পড়ে না যায়। ঠাকুর ওখান থেকে লক্ষ্য করছেন, আমি কিছু বুঝতে পারিনি। সিঁড়ি ব্যাগ ভরিল তো, ঠাকুর দোতলায় বারান্দায় বসাছে। চেষ্টা করছি চোখটা ভালো করে গড়িয়ে রোকড়ায়, আবার দেখতে যাচ্ছি, ঠাকুরকে দেখতে পাচ্ছি না। ঠাকুর যেন কেমন মনে হচ্ছে না একটা আফসা 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 আফসা। কিছুক্ষণ যখন চোখটা ইয়ে হলো, তাকে আবার দিকে পরিষ্কার, একবার কি হাসি খুশি মুখ, একবারে খালি গায়ে, আর কি অপূর্ব চেহারা সেইতে। কিছুক্ষণ পরে বসে থাকে, হঠাৎ কানে এলো, নিচে কেন উপরে আয়। আমি কিছু শুনতে পারি, একটু কানে আসলো, কাকে বলছে কী বলছে শুনে বসে আছে। আমি দাঁড়ায় আছি হা করে। কিছুক্ষণ পরে আবার বলল, নিচেই কেন উপরে উঠে আয়, একটু জোরে বলবে। আমি বুঝতে না পেরে ওখানে দাদা নিচে বসে বলছে, ও ভাই ঠাকুর ডাকছেন, তুমি আসো আসো, আদে তুমি আসো। আমাকে ডাকছে, আমাকে ডাকছে, হ্যাঁ তোমাকে। আস্তে আস্তে উঠছে সিঁড়ি বেয়ে, আর ওই কার্নিশটা ধরে ধরে যাচ্ছে সিঁড়ি, এটা ধরে ধরে এক পা দুই পা, এক পা কাঁপছে, ঠটল কাঁপছে, কাঁপতে কাছে কাছে রাগ একটা প্রণাম করে পাশে বসে পড়লাম। বসার পরে আমি আর পরে তাকাচ্ছি না, ঠাকুরে দেখছি কী মানে গলার স্বরটা কি মধুর, আপন করারও, মানে এরকম করে ডাকতে পারে মানুষকে কত, কারণ কত আপনত্ব বোধ হচ্ছে। চোখ দুটো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম চোখ আমি কোনো দেখিনি, কেমন মানে একবার বিদ্যুৎ মানুষকে আকর্ষণ করে, যেন যেমন গলার স্বর তেমনি তার চাহনি, তেমনি তার হাঁ করে তাই আছে। কত লোক আসছে, সবাই বলছে ভালো আছিস তো, কী আছিস, বস কেমন আছিস, সবাই ভালো আছে। আমি সেদিকে কিছু দেখ হাঁ করে তাকে আসি, সেইটাই তার শুধু আনন্দ সুন্দর মানে রূপটা দেখার জন্য। অনেক জীবন তো অনেক দেখেছি, অনেক পুরুষ মানুষ দেখেছি, এইরকম রূপ তো দেখিনি। আমার কাছে মনে হয় দিব্যি এখন জন্ম হচ্ছে এরকম ঝকঝক ঝকঝক করছে, আবার কিছু মনে ধরো নীল বড় কেমন একটা ইয়ে আছে, টেকনিক্যাল অনেক যেন একটা নতুনত্ব। অনেকক্ষণ বসে আছি, অবশ্য আমার নগেন কাকা সে আমার পিছনে এসে বসছে, দেখছি আমি কী করি। খাওয়াটা পরে বেলা 11টার সময় ঠাকুর বললেন যে এবার তাহলে আমি উঠতে পারি, সবার কাছে অনুমতি চাইছে। হ্যাঁ হ্যাঁ অনুমতি। ঠাকুর উঠলেন, একখানা ওনার চাদর ছিল, ঠাকুর করা গেলেন। আর তখন যে ইয়ে হতো কী বলে, প্রণামী দিত সবাই, একটা সবাই করলো কি, সেই প্রণামীটা দিয়ে ওটা রাতে উনি শোন না এরকম ধরে সেইটাকে ধরে নিয়ে আমরা পিছন সে গেলাম। বড় মা রান্নাঘরে বারান্দা ছিল, বড় মার ওখানে ফেলে দিলেন, ঝরঝর করে বসে সবাই প্রণাম করে ফিরে এলো। নগরে বলি চলেন কাকু এবার বাড়ি যাই, খেয়ে দিয়ে চলো। আবার ওই রাস্তা দিয়ে আসছি, আর ভাবছি এই রূপ, এই ইয়ে, এই গলার সব, এই কে, এ তো কোনোদিন আমি কেমন মোহিত হয়ে গেলাম। সে আসছে রাস্তা দিয়ে এসে, ওই বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, আবার খাওয়া দাওয়া করে তাহলে রেস্ট না, কাল সমস্ত একটা জাগনো পরিশ্রম হয়েছে, শুয়ে পড়ো। একটা বাদুর ফেলে বারান্দায় নগেন কাকার আমি শুয়ে পড়েছি, কিন্তু আমার ঘুম আসছে না। আবার যাবো, আবার দেখতে হবে, ছটফট করছে। কিছুক্ষণ পরে নগেন কাকা ঘুমিয়ে পড়েছে পাশে, আমি গেলাম জামা কাপড় করে আবার ওই রাস্তা, যে রাস্তা যাচ্ছে এই রাস্তায় করে চলে গেলাম। যেতে যেতে আবার সেই আশ্রমে গেলাম, গিয়ে যে বারান্দা খালি, তেমনি একটি মা ওই ঝাড়ু দিচ্ছে। আরে ঠাকুর এখানে, বাবা ঠাকুর তখন এখানে বসবে না, বেলা 4টের সময় এই মাতৃমন্দিরের পিছনে একটা ছোটো ইয়ে আছে, লন আছে, তার পাশে ওইখানে বসবে, ওইখানে বেলা 4টের সময় তুমি যেও। আমি আস্তে একটু কী করি, আস্তে আস্তে গেলাম, দেখে একটা ছোটো লন আছে,
দুব্বো গাছ আছে, তার পাশে বকুল গাছ আছে, ঘুরছি কখন আসবে সেই 2:30টার থেকে করতে হঠাৎ দেখলাম এক দাদা একখানা হাতওয়ালা চেয়ার নিয়ে আসছে, আর এক দাদা গাড়ু মানে গামছা নিয়ে আসছে, ওরা এইবার আসবে, এটা রাখলেন। কিছুক্ষণ পরে দেখি ঠাকুর আসছে আর তার সঙ্গে লোকজন কয়েকজন আসছে। ঠাকুর হাঁটতেন মানে স্বাভাবিকভাবে, আর ঠাকুর হাঁটতেন আর তার সঙ্গে যারা আসে তারা মানে দৌড়ত, মানে হাতি যেমন চলে, হাতের তো হয়তো নিজের মতো, কিন্তু তার সঙ্গে পালাদের যেত ধরতে, মানে গজেন্দ্র গমন। আর সবচেয়ে কথা হচ্ছে তার হাঁটার জন্য একটা পিকু বের গিয়েছিল, দেখে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম হাঁটতেন তো এরকম, হাত দুটো এরকম, আমরা হাঁটি তো এরকম, হাতটা এরকম, হ্যাঁ, মানে এবারে পেশ হবো বড়া ভাই বাহুর গায়ে, আর হাত দুটো একেবারে হাঁটু নিচে, আজ অনুলম্বিত, বুঝলেন? কানগুলো তার দেখেন আমাদের চোখের এখানে কান নিচে, মানে সব কিছু পিকুলার, এরকম হাঁটা, মানে সবাইকে বরাবর দিচ্ছে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অদ্ভুত ধরনের হাঁটাটা। আর হাঁটছেন হাতি হাঁটলে সেরকম হাতি মানে গজেন্দ্র করছে, মানে কি এরকম তো দেখিনি এই হাঁটাটা, এই প্রথম দেখলাম তার হাঁটা ইয়েটা। সবাই এসে বসে আসলে ওখানে দাঁড়ায় চেয়ারে, এবার হাতটা রেখে করে এদিকে তাকে পাশে বসে পড়লাম। আস্তে আস্তে অনেক লোক আসতে লাগলো, একার সমস্ত মাঠটা ভর্তি হয়ে গেল, ছায়া পড়েছে তো চারদিকে গাছটা দেওয়া আছে, ছোটোখাটো মাঠটা, সেই গাছের ছায়া থাকবে, বকুল গাছের ছায়া। আমি আর কোনো কথা বলে সত্যি ঠাকুর দিকে তাকাই গেছি, কখন বসে নগেন কাকা পুজো চলে আসে, এসে আমাকে পেয়েছে ওখানে, নগেন কাকা ভাবছে। তারপরে ঠাকুর সন্ধ্যা হয়ে গেল, ওখান থেকে উঠে গিয়ে আবার বাঁধের পাশে, মন্দির বাড়ির পাশে, চরের পাশে খুব কটেজ আছে, কটেজ বলে ওখানে বসে সবাই চলে গেল সেখানে, জ্যোৎস্না রাত, একবার সবাই বিদ্যমান বসে আছে, ঠাকুর মাঝে মাঝে ওই নদীর দিকে চরের দিকে তাকাচ্ছে, আর কথা বলতে কিছু বুঝতে পারছি না, ঠাকুরের ভাষা বোঝে না তখন, আর আমি তো নতুন, আর আমি ঠিক ঠাকুর তাকাই থাকে, রাত 9টার সময় তাই উঠতে পারি, উঠে গেল চল বাড়ি ঘর ফিরে গেলাম, খেয়ে ধরি কাকু ঠাকুরকে কেমন লাগে, খুব ভালো, তাহলে কালকে দীক্ষা নিয়ে নাও। না সে আরও অনেক দেরি আছে, দীক্ষা সময় মতো হবে, সময় মতো কেন হবে, ঠিক আছে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্ন তো পাই, তারপরে তা তুমি তো ঠাকুরের কাছে বলো, দীক্ষা করো না, ঠিক আছে কাল হবে। আবার সকালবেলা স্নান টান করে আবার পরের দিন নগের কাছে আবার পরের দিনে এবার ভয় লাগেনি, এবার আস্তে আস্তে ঠাকুরের কাছে এসে বসলাম, আর নগেন কাকা পিছন দিয়ে খোঁচাচ্ছে, বলো অত লোক তো তখন না ঠাকুরের কাছে, আর কিছু লোক আসছে গুড ফ্রাইডে উৎসব হবে, সেই কনফারেন্স, তারাই বলছে ঠাকুর কবে হবে, তো হবে, হ্যাঁ কি বলবো, আমার ভিতর তো আমার কিছু নেই, কিন্তু নগেনকে সারা করতে বলো দেখতে 11টা বেজে গেল, ঠাকুর উঠে গেলেন, আবার ঘরে গেলাম, তারপরে বুঝতে তাহলে তুমি ঠাকুরকে বলো সেইটাই বলে দীক্ষাটা হবে, ঠিক আছে। আবার বিকেলবেলা ওইরকম এসে বসলাম, আবার নদীর পাড়ে গেলাম, কিন্তু সাহস হচ্ছে না কিছু বল করে, কি বলবো, আর আমার কি প্রশ্ন থাকতে পারে। রাত্রি গেছি, আমাদের সঙ্গে আরো কিছু লোক আছে, তারা অন্য পাশের বাড়িতে ছিল তো, বারান্দায় এসে শুনছে, আমাদের কি প্রশ্নের উত্তর পেলে, হ্যাঁ তারা জানো তো কি বুঝলেন, তা বলছি একটু বোকাটে ছেলেকে নিয়েছে নগেন কাকা, নগেন দাদা কি ব্যাপার, এরকম বদমাইশে, আর এখানকার সব জেনে শুনে ওখানে গিয়ে চেষ্টা করবে, হ্যাঁ নগেন ক্ষমতা আছে জানার, আমি মনে বললাম কি আমি কি করলাম রাত্রির বেলায়, হ্যাঁ কয়েকটা প্রশ্ন, মোটামুটি একটা প্রশ্ন লিখে নিলাম, লিখে বই রাখলাম পকেটে, দেখি কাল বই বুঝে যদি যায়, ঠাকুর বললে তার মানে কাউন্টার কী করতে হবে সেইগুলো ঠিক করে নিয়ে সে আটটা আগে সকালবেলা গেলাম, 2-3বার চেষ্টাও করলাম, সাহস হয় না, আবার বসে পড়লাম, নগের কাকা খালি খোঁজায়, বলো চলে এলাম। পরের দিন বিকেলবেলা করবো না, তো ওরা পরের দিন আরও ক্ষেত্রে আরম্ভ করেছে আমাকে, মানে এরকম উচ্চ অত উপহাস করতে আরম্ভ করেছে না, ওকে কাল সকালে পাঠায় দাও, এখানে থাকা দরকার নেই, এটা এইসব পকেটে ছেলে আমার কি বই। পরের দিন সকালবেলায় নগের কাকা বলছে চল কিছু জলযোগ করে বেরোই, না আজ জলযোগ করবো না,
যাবো। আর মনে মনে স্থির আজকে একটু বলবই ঠাকুরকে। গেলাম, উঠে গিয়ে দেখি ঠাকুর একা আছে, দু একজন বসে আছে। আমি আর দেরি করিনি, বুকের উপরে বললে হাঁটু গেড়ে ঠাকুরের হাত ধরে, বাবা কি, হ্যাঁ আমি দীক্ষা নিতে চাই। আমার হ্যাঁ ঠাকুর সোলাসে বলে, এই তো বসে কামের কাম। আরে শোলেন কেটা, শোলেন কেটা, শোলেন শোলেন বর্ষাতে নতুন পাঞ্জাবি আছে, নৃত্যশিল্পী শৈলেন্দা থাকেন একটা তাঁত ঘর আছে, অনেক রকমের ইন্ডাস্ট্রি ছিল সেখানে, তাঁত ঘর সেখানে তাঁতে সম্পূর্ণ করে। সেই ঘরে ওই টিনের স্যালাডলা দেওয়া ভাঙাচোরা ঘর, সেখানে একটা আম গাছ, আম গাছের গোয়াখানে চৌকি পেতে ঢুকতেন, আনন্দ কথা খেতেন। নগেনকার দৌড়ে গেছে তাই ডাকে, গিয়ে দেখে ধ্যানে বসে আছে। শৈলেন্দা তো ধ্যানে আরো দিক আছে তো, অন্য দিকে দিয়ে মানে শৈলেন্দা ধ্যানে বসে আছেন। দুঃসাল কার ধ্যান করে, যা ঠিক যে ধ্যান ধ্যান করে সেই ডাকছে, মানে বলতে হয় কার ধ্যান করে রে, যা ডেকে যায়। তারপর আবার গেল শৈলেন্দাকে ডেকে যায়, এই দীক্ষার ব্যবস্থা করে। শৈলেন্দা আমার তাকায় প্রণাম করে এসে শৈলেন্দা যে ঘরে আমাকে নিয়ে গেলে তাঁত ঘর আর ভাঙাচোরা ঘর, সেখানে এক পাশে একটা আম গাছ আছে, আম গাছের কী বলে ওই আম গাছের চক্রপট আম গাছের গোড়ায় রেখে পাশে একটা আসন দিল, সেখানে বসে আমার দীক্ষার ব্যবস্থা হলো। সেদিন গুড ফ্রাইডে, গুড ফ্রাইডে 1944 সাল, 6 এপ্রিল আমার মনে আছে, সকাল 8টার সময় দীক্ষার পরে তার জীবনে কিছু কাহিনী শোনায়। উনি একটা খুব বড় নৃত্যশিল্পী ছিলেন, এবং নৃত্যশিল্পী করতে করতে সব জায়গায় নাচ টাচ করে পারতেন। উদয় শঙ্করের সমসাময়িক সেই সময় অনেক বড় বড় হল কলকাতা করতে 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 যা হয় নৃত্যশিল্পী, এটা ওটা খেয়ে খেয়ে কালিমাটা হয়ে যায়। তারপরে কুষ্টিয়াতে নাচ করতে না, ওইখানে নাচতে আসতে পড়ে যায়, পড়ে যায় মুখেতে রক্ত পড়ে, লিভার টিভার নেই। সবাই বলছে এই পাশে নদীর ওপারে এক ঠাকুরের তাকে নিয়ে চলো, দেখে দেখলে তাকে নিয়ে আসলো, ঠাকুরের আসলো, ওখান থেকে দীক্ষা টিক্ষা হলো, দীক্ষা টিক্ষা আসতে ভালো হলো, তুই আর নাচ করিস না, আর নাচ করিস না। তারপরে বলতে আমার তো শুধু টাকা পাওয়া ছিল, ঠাকুর যাই যাবে দিয়ে দিয়ে না গেলেই তো ভালো হয়, না আমি যাবো আর আসবো। উনি গেলেন পুরনো লোকের সঙ্গে দেখার জন্য, আবার তিনি নাচের দলে ঢুকে গেলেন, আবার তিনি সে অসুস্থ করেন, আবার আসলেন, এসে এইবার আর যায় নেই, ওখান থেকে বার্তা দেওয়া হলো, সেই দীক্ষা দিয়ে নাচ নেন। পরবর্তীতে তিনি পাশে ওই ডুমুরি বই গান টান, বড় সাহিত্যিক তিনি, এমএ পাশ করে নিয়ে করলেন, আপনার মারা গেলেন। শৈলেন্দার মানে টাইটেল কি? হ্যাঁ, শৈলেন্দার টাইটেলটা কি? বর্ষাদি, শৈলেন বর্ষা। আরে বাবা নাম করা ইয়ে, দেখুন গান টান গায়ে, সে ছিল, মারা গেছে সেই শৈলেন বর্ষাদি, খুব নৃত্যশীল নাম করা। তা যাই হোক, আমার দীক্ষা টিকা হওয়ার পরে ঠাকুর কাছে নিয়ে আসছে, প্রণাম করলাম। এমন সময় শৈলেন্দা কনফারেন্স হাউসের পাশেই ছিল, আমাদের মাতৃ মন্দিরের পাশেই ইলেকট্রিক অফিস, তার উপর দোতলা কনফারেন্স হচ্ছে। তখন শৈলেন্দাকে বলছে, এই তোকে তো ডাকছে, তুই উদ্বোধন সঙ্গীত করতে হবে, যা পাশে যা। শৈলেন্দা আমাকে রেখে চলে গেছে, সব লোকজন চলে গেছে, আমি তখন 2-3 জন আমি বসে থাকবে, এখন ফ্রি। এত দিনের মনের যেন এগুলো গ্যালারি ক্লাস সব ফেলে গেছে। শৈলেন্দা ওখানে গান টান গাচ্ছেন গেছে। তারপরে এমন সময় ঠাকুর কাটলেন, আমি দেখতাম ঠাকুর কাটলে আসলে বিজ্ঞানীটা মুখে কাজ ধরে, আমি খেয়াল করিনি, চট করে বুক ডানটা তার সামনে ধরছে, ঠাকুর টুটু ফেললেন, একটি মাছের একটা গামছা মুখছে। আমি এবার ভাবছি, অচাচিত হয়ে যাবে, করা তো লোক আছে, আমি কি পাপ করলাম, আমি কি ভুল করলাম, আমার ভুল করাটা ঠিক আছে না করে এমন ভাবছি। হঠাৎ ঠাকুর নিজেই যে বলছেন, না বলিতে কাজ বুঝিয়া করিবে সেই তো সেবক দাম, সেই তো সেবক। আমি আরে আমার মনের কথা ঠাকুর বলে, না বলিতে কাজ বুঝিয়া করিবে সেই তো সেবক প্রধান, নাকি বললেন। আরে তাই তো আমি ভুল করেছি, তার মনটা খুব ভালো হলো। তারপরে আশ্রমে তৈরি থাকলাম, আশ্রমে বিকেলবেলা দেখলাম তো ছেলেমেয়েদের নাচ হলো, গান হলো, রাত্রিবেলায় নাটক হবে, সেই নাটকে উত্তরা নাটক আমার মনে আছে, এই আমাদের ঠাকুরের মধ্যম পুত্র, আমরা শ্রদ্ধা বলতাম, মণি, ওনার ইয়ের নাম হচ্ছে বিবেক, কী নাম, ও মধ্যম পুত্র, যাই হোক ওর নামটা বলি। তিনি হলেন অর্জুন, ওনার ছোট জামাই, তিনি হলেন ইয়ে ওই কী বলে ওই
অভিমন্যু। খুব ভালো নাটক হলো, সেই ইয়েতে হইলেন না, কিছু নাচ টাচও দেখালেন। আমরা দেখলাম রাত্রিরে ঠাকুর ওই নাটক দেখতে আসবে, বড় মা ঠাকুর বড় মা দেখতে নাটক। আমরা বসে আছি, কখন নাটক হয় মনে হয়নি। প্যান্ডেলটার নাম ছিল মনোমোহিনী প্যান্ডেল না কি জানি, খুব ভালো থিয়েটার তখনকার দিনে। মানে ওই পাবনার আশ্রমে ওইরকম একটা থিয়েটার, মানে স্টেজ কলকাতার থিয়েটারের মতো ওইরকমই ইয়ে গেছে, ঘূর্ণয়মান এসেছিল। খুব ভালো অভিজ্ঞতা, নাটক টাটক খুব ভালো উচ্চাঙ্গে নাটক করতে, ওরা খুব ভালো ভালো এসেছিল সেই সময়। আমরা গিয়ে বসে আছি, এটা আগে আগে দেখবো বলে সামনে গিয়ে বসে দেখতে হবে, তখন বয়স কম। কিছুক্ষণ পরে দেখছি আরম্ভ হচ্ছে না, কিছুক্ষণ পরে দেখছি কয়েকটা লোক এখন চৌকি নিয়ে আসছে, আর এক পাশে চৌকিটা পেতে বিছানা করছে। শুনলাম কি ঠাকুর আসবে, বড় মা আসবেন দেখতে। আমি বললাম ঠিক আছে, ঠাকুরের কাছে গিয়ে বসি, আবার দেখতে পাবো। গিয়ে ওই জায়গায় ছেড়ে দিয়ে ঠাকুরের ওই যেখানে চৌকি পাতালো সেই চৌকি পাশে আমি বসলাম। আবার কিন্তু ঠাকুর এলো, বড় মা আসলেন। সেই রাত্রে 2-2:30 পর্যন্ত নাটক হলো, সেই ঠাকুর বড় মা দেখে। কিছুক্ষণ পরে এই নাটক এই চললো। আর মাঝে মাঝে বলছে মণি ডাকলাম, মণি আর কি, বিবেকানন্দ চক্রবর্তী ওনার বেজার, হ্যাঁ সেইটি। মণি কি সুন্দর নাটক করে, দারুণ নাটক হয়ে গেল, দেখলাম। তার আর একদিন 2 দিন থাকলাম। থাকার পরে এই সময় আমাকে আমাদের গ্রামে, আমাদের দাদা বলে ডাকতাম, রামদা বলে, রাম সেন, কলকাতায় চাকরি করে, আলাদা মেস টেস করে থাকে, সেখানে তিনি একটা মেস করে সেটা সৎসঙ্গে থাকে। আমাকে বলছে কি উনি আসছেন আপনার, এই যাবি নাকি কলকাতায়, চল আমার সঙ্গে চল, কলকাতায় বাড়ি যাবি এরপর দিয়ে, চলো। তা ঠিক আছে, ঠাকুর কাছে অনুমতি চাইতে গেল। কী কান্না, আমার ঠাকুর কাছে আসতে হচ্ছে না, মানে এত মায়া, এত ইয়ে, এই যায় পরিবেশ, এই যায় যাবো না। তা বলছে, ঠাকুর বলছে কান্দিস না, আবার আসবি, আবার থাকবি, ভালো করে করবি, নাম ধ্যান করবি। হ্যাঁ ঠাকুর আমাকে বুঝলেন, প্রণাম করে আমি রামদর্শনে আসলাম, কলকাতা আসলাম। কলকাতায় এসে আমার স্ট্রিটে 144 নম্বর, কত 144 নম্বর আমার স্ট্রিটে ওদের মেসটা ছিল, সব সৎসঙ্গে সেখানে। তাদেরকে পরিচয় করে দিল। 2-3 দিন থাকার পরে আমি বাড়ি আসছি। বাড়ি আসার সময় আমাদের ওই যখন নদীটা পার হতে হয়, ওই নদীটা পার হওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে। একটা খেওয়া নদী পার হয়ে আসতেন, খুব খরস্রোতা নদী। সন্ধ্যাবেলা আমরা আর কয়েকজন 10-12 জন লোক উঠেছি। এমন সময় এসে বিকেলবেলায় কাল বৈশাখী ঝড় একটা উঠে গেছে, অন্ধকার, শিলাবৃষ্টি হচ্ছে। কিছু দূর আসার সঙ্গে আর মাঝি আপ্রাণ চেষ্টা করছে ওটাই করে, মাঝে না পারতে পারে নৌকোটা ঘুরতে আনবে, ঘুরতে অন্ধকারের মধ্যে। আর আমরা সবাই মানে করছে, আর আমি তো বলছে ঠাকুর কেউ আসবে, তোমরা ঠাকুরের নাম করি খুব করে বলেছিল, নাম হতাম রাধাশ্যামী 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 করতে। কিছু মানে নৌকাটা এসে একটা স্টিমার, নৌকোর কাছে ঠাং করে স্টিমারের গায়ে লাগলো। ওই ঘরে এই স্টিমারের যে সমস্ত খালাই টালাই দেখতে হবে, ওরা অনেক কষ্ট করে কাছে দড়ি দিয়ে আমাদের আটকাই দিয়ে সবগুলোকে নিয়ে আবার আমাদের স্টেশনে পৌঁছে দিল। কাছে স্টেশনে ভিজে ভিজে গেছি, গাটা ভিজে ভিজে, নতুন কাপড় চোপড় পরে আবার ট্রেনে উঠলাম। বাড়িতে যখন পৌঁছেছিলাম রাত প্রায় 12টা বেজে গেছে, সব ঘুমে উঠছে। মাকে ডেকে বললাম, মা বলে বলে খা, বলে আজ তো কিছু খাবো না। মাকে বললাম প্রণাম করে, আমি দেখে, হ্যাঁ কোথায় দীক্ষা নিয়েছি? পাবনায় দীক্ষা নিয়েছি তুই? এই মাথার চায় উঠেছে, মানে পাবনার নাম কেউ শুনতে পারতো না, পাবনার দীক্ষা। তারপর সকালবেলায় সব জেনে গেল, এই গ্রামে উঠে গেল, এই এসে গেছে, একজন এসে গেছে, পাবনার মতো একজন এসে গেছে। তখন পাবনার দীক্ষা নেওয়া মানে একটা গরিব কাজ, এরকম আর কি। তখন এসে গেছে, বাড়ির সংসার করতাম। বলছে যে দীক্ষা নিচ্ছেও যা ঘটনা ফেরত দেওয়া যাবে না, তা নিয়েছো ঠিক আছে, তবে এখানে মাছ খেতে হবে, আমার মাছের বাড়ি মাছ খেতে হবে। আমি আর কিছু বললাম না, ঠিক আছে। দুপুরবেলা যখন খাওয়া দাওয়া, আর 3-4 রকমের মাছের পত্র দিয়েছে, আমি মাছ টাছকা সব সরাই দিয়ে লবণ দিয়ে ভাত খেয়ে চলে। আমার কাছে বলছি, কী রে, হ্যাঁ তুই লবণ দিয়ে খাবি? আর কোনো কথা বলি নাই। রাত্রিবেলা ঠিক ওইরকম হলো। পরের দিন সকালে দিল, আরে আমার শুনছে বলছে, আমার মামা বলছে কয়দিন পারে দেখো না দেখি। হ্যাঁ আমার কাকিমা না, আমার কাকে গেলে আমার ওই দেখে পাশে একটা বাজার ছিল, বাজার থেকে ক্ষীর মাখন এলবে, এবেলার মতো দাও, আর আবার চলবে না। তারপরে এরপরে আমার তো দাদা বাড়ি এসছে, দাদা বাড়ি এসে নিয়ে নিলাম না,
আমার ধরে দাদার পরামর্শ মতো, আর আমাকে কোনদিন কেউ মাছের জন্য করে। যাই হোক, দীক্ষা টিক্ষা নিয়ে এলাম, এই আমার দীক্ষা। এই দীক্ষা আমার বাড়িতে একটা সৎসঙ্গ দিতে হবে, সৎসঙ্গ দিয়ে আমার যে বেঁচে থাকার একমাত্র ছেলে অমর, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, আমার ছোট দাদা, ছোট দা আমাকে দীক্ষার ব্যবস্থা করে দাও। তাহলে ঠিক আছে। তখন পাশের গ্রামে অন্য ডাক্তার ছিল, তাকে ডেকে আনা হলো, ও সৎসঙ্গ হলো। সৎসঙ্গ ও আরও কয়েকজন আমার বন্ধু বান্ধব যারা করতাম তার সব দীক্ষা, ওই আমার দাদনের প্রথম দীক্ষা। হ্যাঁ, আমার আস্তে 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 বাড়িতে পরবর্তীকালে অলমোস্ট সকলের দীক্ষা হলো, এবার সবাই নিরামিষ খেতে আরম্ভ করো ওই বাড়িতে, বুঝলেন? দেশ ভাগ হওয়ার আর কথা করেছে। তারপরে দেশ ভাগ কে কোথায় চলে গেছে ঠিক নেই, সেই মানে খুব বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, একান্নটি পরিবার। এই কিন্তু আমার মেজে কাকা অদ্ভুত লোক, সে যাজন করে বহু লোককে দীক্ষা দিয়েছে, কেউ দীক্ষা নেই, দীক্ষাটা হয়নি ভাগ্যে। আই নেবো, আজ না করো, আজ নেবো, আচ্ছা ঠিক আছে হবে। মাঝে মাঝে সৎসঙ্গে ব্যবস্থা করতেন তিনি, এবং আমাদের বাড়িতেও একটু বৌদ্ধিষ্টের বাড়িতেও সৎসঙ্গ মানে খাওয়া দাওয়া এটা ওটা খুব একবার রাজনীতি খুব জমজমাট, এবং কাকা সে ব্যবস্থা করতো সে সেই। এবং ওই আমাদের বাড়ি থেকে বহু লোকের দীক্ষা হচ্ছে, আমাদের গ্রাম বহু লোকে আমাদের বাড়ি সৎসঙ্গে এই কাকা দৌলত হয়েছে। কিন্তু কাকা শেষ জীবনে কী হলো, শেষ জীবন মানে কি, তখন দেশ ভাগ হয়নি, আমি যখন কলকাতা পড়ি, হঠাৎ কাকা পেটের মধ্যে কি যেন একটা ব্যথা আরম্ভ হলো। এই ব্যথা এমন হলো যে স্থানীয় সব ডাক্তাররা ফেল হলো, কলকাতা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হলো। মেডিকেল কলেজে ইমিডিয়েট অপারেশন করতে হবে। তখন কাকা শুনে বলছে কি, এই তুই আমার এই তোর এই ঠাকুরের নামটা দিয়ে দে। আরে কাকা, আমি তো ঋত্বিক না, ঋত্বিক না যে দেওয়া যায় না, তা আমি তুমি ভালো হও, তার না তুই দিয়ে দে। কেন যে ভাবছে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, তো তা দিয়ে দিয়ে। আমরা ঠিক আছে দাঁড়াও, আমি দেখি নিয়ে আসি। ভাবলাম তাকে বলে হয়তো বিছানার নামটা দিয়ে দেয়। কাকাকে রেখে আমার দাদা তখন পাশে ছিল, সেটা আমি গেছি পসিবল জায়গা যেখানে ঋত্বিক পাওয়া যায়, কোনো ঋত্বিক পাওয়া গেল না। কেউ অফিসে গেছে, কেউ ইয়ে গেছে, দেখা গেছে। আমি যখন বেলা 2টোর সময় ফিরছি, ইয়ে গেছে মিনিটে থিয়েটার নিয়ে গেছে, অপারেশন করার জন্য এক্সপায়ার্ড। হ্যাঁ, আমি যখন আসি দাদা বলছে কাকা এক্সপায়ার্ড, জীবনে তারা দীক্ষা হলো, অত বহু লোককে দীক্ষা দিয়েছে। এটাও জন্মযন্ত্রের স্বীকৃতি। যাই হোক, আমার জীবনের প্রথমে দীক্ষার কাহিনী। আর যাই হোক, এই সময় আজকে এই হলো আমার দীক্ষা জীবনে। তারপর তো আস্তে 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 সেইখান থেকে আমি পাস করার পর আমাকে কলকাতা পাঠালো, কারণ আমার রেজাল্টটা খুব ভালো হয়নি। বাড়ির পাশেই কলেজ ছিল, একদম পাশেই কলেজ। সেই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল, কারণ খেলাধুলো করতাম, ওরা আমার খেলাধুলো চাইছিল, কিন্তু বাড়িতে পাঠা গেল না। তো তোমার মানে আমি কলকাতায় গিয়ে জর্জে ভর্তি হলাম। সেখানে ওই টেলিগ্রাফ, কটা টেলিগ্রাফ, আর সঙ্গে SMS কোর্স ওইখানে তখন যুদ্ধ চলছে সেই সময় পড়াশোনা। তারপরে গিয়ে উঠলো ওই রামদার মেসে থাকা, ওই মেসটা ছিল সত্যকার, ওইখান থেকে আমার জীবনে একটা পরিবর্তন। তার পরবর্তীকালে ঠাকুরের ওই মেসে শনিবার রবিবার বলে চলে যেতাম পাবনায় ঠাকুরকে দেখার জন্য। মানে কটা দিনেকের পর ওখান থেকে একেবারে সুরমা মেল বা আসাম মেলে একবার এক্সপ্রেস ওখানে ছাড়তো, শিয়ালদাতে ছাড়তো, যে ওই রানাঘাট টু ঈশ্বরদের দিকে বাসে চলে যেত। আর বেশি ইয়ে নেই, একটা সারা ব্রিজ ছিল। তারপরে বহুবার গেছি পাবনায়, যাতায়াত করতাম, আসতে আসতাম। কেন জানি না আস্তে আস্তে মানে বাইরের জগৎটা আস্তে আস্তে ভুলে গিয়ে কেমন ঠাকুর দয়া করে, মানে আমার নিজের থেকে কিছু হয়, তিনি দয়া করে সর্বক্ষেত্রে পরবর্তীকাল যদি বলার সুযোগ হয় দেখবেন আমাকে ঠাকুর ঠেলে নিয়েছে। এই যে আমাকে যে এই পর্যন্ত নিয়ে আসছেন, তার দয়া, তিনি দয়া করে। আমি কিন্তু উল্টো চলতে আরম্ভ করেছি, সব সময় চলনটাই ছিল উল্টো, এটা করতে উল্টো দিকে চলবো, সবসময় উল্টো। ঠাকুর সেই উল্টো দিকে টেনে টেনে, এই যে জানি না আমার কোন জন্মান্তরে বাপ মার স্বীকৃতি হয়ে আমাকে ঠাকুর টেনে টেনে নিয়ে আসছেন। যাচ্ছি একেবারে মানে ভুল পথে, একেবারে অন্ধকার পথে, ঠাকুর টেনে নিয়ে চলে আসছে সেখান থেকে। তেমনি এই যে দুর্গাপুরে আসলাম, যে বারমায় গেলাম, দুর্গাপুরে আসলাম, দুর্গাপুরে আমার ইচ্ছে ছিল না, ঠাকুর টেনে টেনে হয়ে ঘরে আজকে যে চলছি। এখনও যে চলি ঠাকুরের পরে বলবো না যে আমি একেবারে, তবে জানি তিনি ছাড়া আমার কোনো আর কেউ নেই। আর আমার কাছে কিছুই মনে হয় না
যে সব শূন্য। হ্যাঁ, আমার কাছে সব শূন্য মনে হয়, শুধু আছে কিলে গর্ব করি ব্যর্থ জীবনে, ভরা গৃহে শূন্য তুমি বিহনে, ভরা গৃহ শূন্য তুমি বিহনে, কিলে গর্ব করি ব্যর্থ জীবনে, ভরা গৃহ শূন্য তুমি বিহনে, তুমি না থাকলে আর আমার সব, এই মনে হয়। ঠিক আছে, আজকে এইভাবে তো থাক। জয় গুরু। হ্যাঁ।